শরীফ ভাই, মূলত কি ভারত সফর কি ভেস্তে গেল কি? নতুন করে যে শর্তগুলো বাংলাদেশ দিয়েছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর এই মুহূর্তে বাংলাদেশ সরকার আগ্রহী নন, এবং এই অনাগ্রহের পেছনে তারা কতগুলো কারণ উপস্থাপন করেছেন এবং প্রত্যেকটা কারণ নিয়ে কথাও বলা যায়। বাংলাদেশ সরকার শেখ হাসিনা কি আসলে ফেরত আসুক এটি চায় কিনা, এটি নিয়ে প্রশ্ন আছে। যখন এই আলোচনাগুলো হয়েছে, সরকারের দলের ভেতর থেকে নানা জায়গা থেকে এমন কতগুলো কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে সরকারের ভেতর থেকে একটি অংশ চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। অথচ আপনি যদি ক্ষতিগ্রস্ত পরিবারের কথা চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে তারা চায় শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ, আর্থিক দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগের বিচার হোক। তো বিচার যদি আপনি চান তাহলে অভিযুক্তকে এনে আদালতের মুখোমুখি, আইনের মুখোমুখি করতে হবে। কিন্তু আমাদের এখানে প্রত্যাশা ভিন্নতা আছে। ভিকটিম পরিবার, ভিকটিম যারা, তারা চায় এরা আসুক, এসে আইনের মুখোমুখি হোক, তাদেরকে ওই কোর্ট কাছারিতে দেখতে চায়। আর যারা এর ভেতর থেকে পলিটিক্যাল বেনিফিটটা নিচ্ছে তারা চান যে তোরা দূরে থাক, তোরা টোকিও শহরে ঘুরে বেড়া, তোরা ওই ইসে ঘুরে বেড়া, কি বলে ফ্রান্সে ঘুরে বেড়া, তোদের এখানে আসার দরকার নেই, তোরা তো ওখানে তোমরা তোমাদের মতন করে থাকো, আমরা এখানে আমাদের মতো করে থাকি। এটা হচ্ছে আমার অবজারভেশন, আমার পর্যবেক্ষণ। কিন্তু আপনি যদি ক্ষতিগ্রস্তদেরকে জানতে চান, তারা চাইবে যে তারা এসে তাদের যে অন্যায়, কিন্তু অপরাধগুলো। জি, কিন্তু আপনার এই অবজারভেশনটা কেন, কারণ কি? আমরা এটা একটি গুঞ্জনও শুনি যে আসলে সত্যি কি চায় কি চায় না, সেটি আপনিও বলছেন। কেন এটি আসলে মনে হয় কি কারণ? খেয়াল থাকার কথা, গত কয়েকদিন আগে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় এলো যে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরতে চান, সঙ্গে সঙ্গে আপনি দেখেছেন রাজনৈতিক পক্ষের ভেতর থেকে এমনকি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাও এমন কথা বলেছে, তাতে মনে হয়নি যে শেখ হাসিনা ফিরে আসুক। আমি উদাহরণ হিসেবে রিজভী আহমেদের কয়েকটা বক্তব্য আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। এবং এই জায়গা থেকে যেভাবে সঙ্গে সঙ্গে বলা হয়েছে তুমি আসলে তোমাকে জেলে যেতে হবে, তো একজন ফাঁসির আসামি, তাকে তো জেলে যেতেই হবে। আপনি যখন বলেন যে সে যখন আসবে তখন আমরা বিমানবন্দর ঘেরাও করব, আমরা ওই স্পটেই তার ফাঁসি দেব, আসলে এই রকমের যতই অভিযুক্ত হোক না কেন, আপনি তো স্পটে ফাঁসি দেওয়া যায় না, তারপরে আপনি বলছেন। এবং এগুলোর ভেতর থেকে সম্ভবত এক ধরনের ভয় দেখানো যে তুমি এসো না, এবং তুমি যদি না আসো তাহলে অনেকগুলো সুবিধা হয়তো আমরা পাবো এখানে। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ভারত সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজ দেশে সফর করার জন্য ভারত একটা উদ্গ্রীব কেন? এটা খুবই আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি খেয়াল করবেন ভারতের প্রতিবেশী তো আরও অনেক দেশ আছে, নতুন নির্বাচন হয়ে গেছে, নেপালের নির্বাচন হয়েছে, কই নেপালের প্রধানমন্ত্রীকে ভারতে সফর করানোর জন্য তাদের রাষ্ট্রদূত এভাবে তো ছোটাছুটি করছেন না। বাংলাদেশকে ঘিরে তাদের এত আগ্রহটার কারণটা কি? এবং বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক তখন হবে যখন ভারত এখানকার একটা রাজনৈতিক দলের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শনের নীতির থেকে সরে যাবে। আমি বাংলাদেশের পানি বলেন, বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, এগুলো আমি খুব ইম্পর্টেন্ট আমাদের দৃষ্টিতে, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে এতটা ইম্পর্টেন্ট না। কারণ এই যে পানি সংকট, গঙ্গার তিস্তার যে সংকটগুলো আছে, এই সংকটগুলো বিএনপি তো ক্ষমতায় ছিল, বিএনপি সমাধান করার জন্য কতটুকু উদ্যোগ নিয়েছে? আজকে যদি বিএনপি এটিকে ইস্যু করে তাহলে এই প্রশ্নটাও করা যায় যে বিএনপি যখন 2001-এ ক্ষমতায় আসে, তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসার পর তো সাংবাদিকরা ভারত সফর করে জিজ্ঞেস করেছিল, যেটা নিয়ে জিজ্ঞেস করেছেন, বলছে এটা আমার মনেই ছিল না। এটি তো সত্য। এখন বিএনপির ভয়ে অনেকে এই কথাগুলো বলে না, বিএনপি ক্ষমতায় আছে এই কারণে বলে না, কিন্তু রিয়েলিটি তো তাই। এখানে আওয়ামী লীগ যেমনিভাবে সব কিছু ভারতের জন্য উজাড় করে দিয়েছে, শেখ হাসিনা যেমনিভাবে বলেছে ভারতকে যা দিয়েছি তাদের মনে রাখতে হবে, এবং আওয়ামী লীগ ভারতকে তো তাদের প্রভু মনে করত। এটি যেমন সত্য, ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় বসার পর বিএনপি ছুটির দিনে ফুলের ডালি নিয়ে ভারতের দূতাবাসের সামনে যায়নি, গিয়েছে তো। এই কথাগুলো এখন ওই যেটা বললাম, ভয়ে অনেকে বলে না, কিন্তু তারপরেও এটি তো সত্য।
ইতিহাস তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের এখানে আমি যেটা মনে করি, ভারত যদি কেবলমাত্র আওয়ামী লীগকে কোলে পিঠে করে আদর যত্ন খাই খাতির করে যদি এখানকার সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সেটি কখনোই হবে না। কারণ বাংলাদেশে এখানে বহুদলীয় একটা সিস্টেম। আপনি একটা নির্দিষ্ট দলকে নানাভাবে আপনি তাকে ওই যে সাপোর্ট করছেন, তাদেরকে বসিয়ে রাখছেন, ক্ষমতায় আনার চেষ্টা করছেন, সেখানে অন্য রাজনৈতিক দলগুলো কেন আপনার কাছে যাবে? এবং তারাও যেমনিভাবে রাজনীতি নিয়ে পলিটিক্স নিয়ে রাজনীতি করে, আমরাও পলিটিক্স নিয়ে রাজনীতি করি। আজকে পলিটিক্স নিয়ে রাজনীতি। আজকে যে চীনের কথা বলা হচ্ছে, বাংলাদেশের শেখ হাসিনার যে দুঃশাসন টিকিয়ে রাখার জন্য ভারতের ভূমিকা আপনি 100-তে 99 দিবেন, আর বাকি 1 এটা চীনকে দিতে হবে, চীনকে দিতে হবে। কিন্তু আপনি এখন আমাদের এই এখনকার কনটেক্সটে চীনকে এমনভাবে উপস্থাপন করছেন যেন হচ্ছে চীন একটা দুধে ধোয়া তুলসী পাতা। 18-র যে নির্বাচন, রাতের যে নির্বাচন, সেই নির্বাচনে চীনের ভূমিকা কি বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হয় না? সেই নির্বাচনে যে টাকা খরচ হয়েছে, সেই টাকা তো চীন ইনভেস্ট করেছে, এটা নিয়ে ওই সময় রাজনীতিতে আলোচনা ছিল। আপনি শেখ হাসিনা যতগুলো ভুয়া নির্বাচন করেছে, প্রত্যেকটা নির্বাচনের পরে চীন তার পক্ষে দাঁড়িয়েছে, ভারতও দাঁড়িয়েছে, চীনও পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু আমি এখন চীনকে কেন, কারণ হচ্ছে যেহেতু চীনের সাথে ভারতের একটা দ্বন্দ্ব আছে কোথাও কোথাও, সেই কারণে আমি মনে করছি চীন হচ্ছে আমার বিশ্বস্ত বন্ধু। নো, চীন হচ্ছে আন্তর্জাতিক পরিসরে সবথেকে বড় বণিক গোষ্ঠী। তার স্বার্থ যেখানে, তার লাভ যেখানে, তার বাইরে সে কোথাও যায় না, তার লাভের বাইরে কোথাও যায় না। সুতরাং আপনি ভারতের ওই ভূমিকাটা আমি অবশ্যই বলবো যে ভারত শেখ হাসিনার 15 বছরের দুঃশাসন টিকিয়ে রাখতে প্রধান পৃষ্ঠপোষক, তার পরের পৃষ্ঠপোষক হচ্ছে চায়না। কিন্তু আমরা যখন রিলেশনের জায়গায় যাই, এই যে আপনাকে যেটা বললাম যে ভারতকে এই জায়গা থেকে সরতে হবে, এই জায়গা থেকে সে যদি না সরে তাহলে আপনি যতই চেষ্টা করেন সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না। তারপরেও আমারও কতগুলো রেসপন্সিবিলিটি আছে। আমি আপনাকে মনে করিয়ে দিব যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা আর রাষ্ট্র পরিচালনা করার মধ্যে ভিন্নতা আছে। আমি যা বলতে পারি আপনার এখানে, আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যা বলতে পারি, আপনার এখানে এসে যারা একসময় গরম গরম কথা বলতেন, এখন পতাকা লাগিয়ে ঘোরেন, মন্ত্রী হয়েছেন, আপনি আজকে ডাকেন তাকে, সেই টোনে কথা বলতে পারবে না। কেন? রেসপন্সিবিলিটি একটা ভিন্ন বিষয়, দায়িত্ব একটা ভিন্ন বিষয়। সুতরাং এই জায়গাটায় আমি কি অনবরত আমি আমার প্রতিবেশী, আমার দূরের যারা আছে তাদের সাথে কি সারাদিন এক ধরনের টেনশন ক্রিয়েট করে রাখবো, নাকি পরিস্থিতি স্বাভাবিক করার একটা চেষ্টা করব? দুই পক্ষ থেকে উদ্যোগটা নিতে হবে। আজকে যেটা বলা হচ্ছে ওসমান হাদিকে ফিরিয়ে আনা হবে, খুনিকে ফিরিয়ে আনা হবে কিনা আমার সংশয় আছে। কেন? এই কারণে সংশয় আছে যে ওসমান হাদির হত্যাকাণ্ডটা খুবই রহস্যজনক। ওসমান হাদির খুনিরা ঢাকা শহরে হাদিকে গুলি করার পর বাংলাদেশের এত লম্বা একটা জায়গা পার হয়ে, ভারতের সীমান্ত পার হয়ে ওপার চলে গেল। সেই বিদেশে থাকা জুলকারনাইন শাহের একা জানলেন, বাংলাদেশ সরকার কেন জানলো না? এই প্রশ্নটা আমাদের মাঝে কেন আসে না? জুলকারনাইন শাহের তো একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, তার কাছে এই তথ্যগুলো কে দিল যে ওসমান হাদির খুনিরা কোন পথ দিয়ে যাচ্ছে? আমাদের এখানকার গোয়েন্দারা কাদের অধীনে চাকরি করে? সরকারের অধীনে চাকরি করে। তারা তো ওই জুলকারনাইন শাহের অধীনে, তার কমান্ডিং অফিসার তো জুলকারনাইন শাহের না। তাহলে এই যে গোয়েন্দারা, তারা কি সরকারকে তথ্য দিয়েছিল? সম্ভবত দিয়েছিল। যদি না দিত তাহলে জুলকারনাইন শাহের এই যে তথ্যগুলো যেহেতু সঠিক হলো, এই গোয়েন্দাদের প্রত্যেকের চাকরি চলে যাওয়ার কথা। কারো চাকরি কি গেছে? যায়নি। তার মানে হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ডটা, এর সাথে বাংলাদেশের ভেতরেও অনেকগুলো পক্ষ এর সাথে জড়িত। তৎকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন, আমি এই জায়গাটায় সেই সময়ের যে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করেছে, আমি তাকে সন্দেহের বাইরে রাখি না। কেন? আপনার খেয়াল থাকার কথা, হাদির জানাজায় তিনি অংশগ্রহণ করেননি। দ্বিতীয়ত, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো তার। আপনার এখান থেকে গোয়েন্দারা বিদেশে তথ্য দিচ্ছে, আপনাকে তথ্য দেয়নি। যদি না দিয়ে থাকে তাহলে আপনি তাদেরকে কেন চাকরির থেকে সাসপেন্ড করেননি? আর যদি দিয়ে থাকে তাহলে আপনি কেন ব্যবস্থা নেননি? তার অর্থ হচ্ছে যে এর সাথে অনেকগুলো পক্ষ জড়িত আছে। সুতরাং সমস্ত ওই প্রশ্নের
ডালা আপনার সামনে খোলা হবে কিনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।